সুচরিতা দেবীর মাথায় অত্যাধিক সুন্দর এবং লম্বা চুল থাকে। এর ফলে তার মেয়ে তিতলির মাথায় চুল হয় খুবই সুন্দর। তার সাথে সাথে সুচরিতা দেবী নিজের চুল প্রদর্শন করে ভীষণ পরিমাণে নাচ গান করতে পছন্দ করে। তাই সে ছোটবেলা থেকে তার মেয়ে তিতলিকে খুব সুন্দর করে নাচ শেখায়। আসলে সুচরিতা দেবী পেশায় একজন নাচের শিক্ষিকা ছিল, তাই সে সবসময় চায় তার মেয়ে তারই মতো একজন নামকরা ব্যক্তিতে পরিণত হোক। তিতলির এরকম লম্বা চুল প্রদর্শন করে নাচার জন্য তাকে বিভিন্ন জেলা থেকে নানা রকমের পুরস্কার দেওয়া হয়। আর তিতলির চুল যেহেতু অত্যাধিক লম্বা হয়, তাই চুল খুলে নাচলে তাকে দেখতে খুবই সুন্দর লাগে। আর প্রত্যেকটি প্রতিযোগিতায় সে প্রথম পুরস্কার নিয়ে আসে। একদিন সে তার মায়ের সঙ্গে চুল প্রদর্শনী নাচের প্রতিযোগিতায় নাম দিতে চায়। এমন সময় হঠাৎ করে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর সুচরিতা দেবীর মৃত্যু ঘটে। মা, তোমার কি হয়ে গেল মা? আমি কিভাবে তোমাকে ছাড়া বাঁচবো? তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। তুমি কেন এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে গেলে? মাকে হারানোর পর তিতলি সবসময় মন মরা করে বসে থাকে। আর যখনই তার মন খারাপ করে, সে তখনই ফাঁকা ঘরে নিজের বড় চুল সুন্দর করে প্রদর্শন করে, কারণ সে বড় চুলের মধ্যেই তার মাকে খুঁজে পায়। মেয়ের এরকম কষ্ট দেখে তিতলির বাবা বিমলবাবু দ্বিতীয়বার রানী দেবীকে বিয়ে করে। কিন্তু রানী দেবী একেবারেই সুচরিতা দেবীর মতো নয়। সে ভীষণ পরিমাণে স্বার্থবাদী মহিলা ছিল, আর সে তিতলির চুল একেবারেই পছন্দ করে না। দেখতে দেখতে 3 বছর কেটে যায়। রানী দেবীর মেয়ে পায়েল এবং তিতলি একই সঙ্গে বড় হয়ে উঠতে থাকে। পায়েল ছিল রানী দেবীর আগের পক্ষের সন্তান, আর পায়েল তিতলির থেকে 1 বছরের বড় হয়। আমি একেবারেই ধেই ধেই করে লোক সমাজে চুল দেখিয়ে নাচ পছন্দ করি না। সবসময় তোর এই লম্বা চুল খুলে রেখে তুই নাচিস কেন রে? এরকম সবসময় লোক সমাজে চুল প্রদর্শন না করে বাড়ির কাজবাজ করতে পারিস তো? তোর মা সবসময় এরকম করে চুল খুলে নাচতো বলে তোর এরকম বদ অভ্যাস হয়েছে। আমার চুল নিয়ে আমাকে কথা বলো না মামনি, কারণ আমার মা চলে যেতে পারে, কিন্তু মায়ের এই একমাত্র একটা স্মৃতি আমার কাছে আছে, সেটা হলো আমার মায়ের মতো বড় চুল। তাই আমি কোনোদিনও চুল খুলে বা হেয়ার স্টাইল করে নাচ বন্ধ করতে পারবো না। তুমি যদি বাড়ির কাজবাজ করতে বলো আমি করে দেব, কিন্তু তবু আমি চুল প্রদর্শন করে নাচবো। এই বলে তিতলি আবার চুল প্রদর্শন করতে চলে যায়। রানী দেবী সবসময় তিতলির চুলের বিরুদ্ধে বিমলবাবুর কান ভরতে থাকে, কিন্তু বিমলবাবু কোনো কথাই কান দেয় না, কারণ রানী দেবী চায় যাতে তার আগের পক্ষের মেয়ে পায়েল তিতলির মতো নিজের চুল প্রদর্শন করে। কিন্তু পায়েলের চুল তিতলির মতো হয় না বলে পায়েল কখনোই প্রশংসা পায় না। আচ্ছা পায়েল, তুই তো তিতলির মতো সবসময় চুল খুলে নৃত্য অভ্যাস করতে পারিস, কারণ তোকে তোর বোনের থেকেও বেশি ভালো লাগবে, আর তুইও তো ওর মতো প্রাইজ পেতে পারবি। শোনো মা, আমার চুল কখনোই দিদির মতো হবে না, আর আমি বড় চুল পছন্দ করি না। তাই দিদি আর আমি দুজনেই সম্পূর্ণ আলাদা, সুতরাং দুজনকে তুমি এক করে দেওয়ার চেষ্টা করো না। তুমি সবসময় এরকম করো বলে বাবা তোমাকে পছন্দ করে না। একে আমি তোমার আগের পক্ষের সন্তান, তবুও বাবা আমাকে আর তোমাকে মেনে নিয়েছে, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। কিন্তু তুমি এখন চুল নিয়ে ঝামেলা শুরু করো না মা। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন তিতলি জেলার চুল প্রদর্শনী নৃত্য প্রতিযোগিতায় প্রথম হয় এবং সে একটা রূপার মেডেল নিয়ে আনন্দ করে তার বাবার কাছে এসে বলে, বাবা এই দেখো, আমি জেলা কম্পিটিশনে প্রথম হয়েছি, আর আমার সুন্দর চুলের জন্য ওরা আমাকে রূপোর মেডেল গিফট করেছে। আমি আজকে ভীষণ খুশি বাবা, কারণ আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করার থেকে আর কিছুটা ধাপ দূরে আছি। এরপর আমি ন্যাশনাল কম্পিটিশনে চুলের জন্য নাম লেখাবো। তোর যা মনে হয় তুই তাই করিস, আর সত্যিই তো তোর চুল অসাধারণ। কারণ তুই যখন জেলা কম্পিটিশনে এত বড় চুল খুলে নৃত্য পরিবেশন করছিলিস, তখন আমার অফিসে টিভিতে তোর চুল দেখে আমার কলিগরা অনেক প্রশংসা করেছে, আর আমি সবার কাছে গর্ব করে বলেছি তুই আমার মেয়ে, তাই তুই চুলের সব প্রতিযোগিতায় নাম দিবি। বাবার সহযোগিতা পেয়ে তিতলি খুবই খুশি হয়, কিন্তু রানী দেবী এই কথা শুনতে পেয়ে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে তিতলিকে কথা শোনাতে তখনই চলে আসে। সবসময় চুল চুল করে মাথা খারাপ করে দিচ্ছে একেবারে, এখন আবার বাবার কাছে রূপার মেডেল নিয়ে দেখাতে এসেছে। মেরে একেবারে চুল ছিঁড়ে না মাথা ভেঙে দিতে হয়। যা রান্নাঘরে গিয়ে আমাদের জন্য রুটি বানিয়ে দে, আর কোনো ন্যাশনাল কম্পিটিশনে নাম দিতে হবে না, শয়তান মেয়ে।
তুমি সবসময় তিতলিকে এরকম চুল নিয়ে কথা শোনাও কেন? ওর যা ইচ্ছা হয় ও তাই করবে, তুমি ওকে একদম বাধা দেবে না। আসলে তোমার মাথায় বড় চুল নেই বলে তুমি হিংসা করো, তাই তো? আর নিজের মেয়ের মনেও হিংসা ঢুকে দিচ্ছ। ঠিক এমন সময় পায়েল ঘুম থেকে উঠে তার মায়ের কাছে আসে, আর রানী দেবী নিজের পেটের মেয়েকে দেখে একেবারে গদগদ হয়ে ওঠে। সে পায়েলকে ভীষণ আদর করতে শুরু করে। সোনা মা, তোমার ঘুম ভেঙেছে? আমি রান্নাঘরে গরম গরম দুধ রেখে দিয়েছি, যাও ঢকঢক করে দুধটা খেয়ে নাও, কারণ তোমার অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে। এখন যদি গরম দুধ খাও তাহলে তোমার স্মৃতিশক্তি ভালো থাকবে। না মা, আমার দুধ খেতে ইচ্ছা করছে না, কারণ আমার দুধের গন্ধ একেবারেই পছন্দ নয়। তুমি আমাকে একটু ম্যাগি করে দাও, আর তার সাথে ডিমের পোচ করে দিও। আমি দুধ খাবো না এখন। এরকম করতে নেই পায়েল, কারণ দুধ খেলে তুমি পরীক্ষায় প্রথম হতে পারবে, তাই তোমাকে দুধ খেতেই হবে। যাও, জেদ না করে রান্নাঘরে যাও, দুধ খেয়ে নাও, তারপরে স্নান করে পড়তে বসবে, কেমন? আর তোমার বোন তিতলি তোমাকে দুপুরবেলা পোলাও আর মাংস রান্না করে খাওয়াবে। কিন্তু মা, একটু পরে আমাকে হেয়ার স্টাইল ক্লাসে যেতে হবে, কারণ আজকে স্কুলে হেয়ার ড্রেসার আসবে। আর আমার যেহেতু অনেক লম্বা চুল, তাই চুলে কি ধরনের ডিজাইন করলে আমার ভালো নাচ হবে সেটা আজকে আমাকে ঠিক করতে হবে, কারণ কিছুদিনের মধ্যে আমার ন্যাশনাল কম্পিটিশন আছে। তাই আজকে আমি রান্না করতে পারবো না। তুমি দয়া করে আমাকে ক্লাসে যাওয়ার অনুমতি দাও, আমি অন্য একদিন দিদিকে পোলাও আর মাংস রান্না করে খাওয়াবো। আমি তোর কোনো ফালতু কথা শুনতে চাই না। আমি তো অনেকক্ষণ আগেই তোকে বলেছি রান্নাঘরে গিয়ে রুটি করতে, তুই তবু এখানে দাঁড়িয়ে আছিস। যা, আগে আমাকে রুটি তরকারি করে দে, তারপর তুই আমার চুলে তেল লাগিয়ে দিবি, কারণ আমি চাই আমারও তোর মতো সুন্দর চুল হোক। তারপর তুই আমার মেয়েকে পোলাও মাংস রান্না করে খাওয়াবি। আর শোন, এই বড় চুল সুন্দর করার ভূত এবার মাথা থেকে নামিয়ে দে। এই বলে রানী দেবী নিজের মেয়েকে ঘরে নিয়ে চলে যায়, আর তিতলি বাড়ির কাজ করতে শুরু করে। তাই সেদিন সে নাচের ক্লাসে যেতে পারে না। ফলে হেয়ার ড্রেসার এসে সবার চুলের ডিজাইন ঠিক করে দিলে তিতলির চুলের ডিজাইনও ঠিক করা হয় না। তাই সে বাড়িতে ইউটিউবে দেখে নিজের চুলের ডিজাইন করতে শুরু করে। তিতলি তার লম্বা সুন্দর চুল বেঁধে নৃত্য প্র্যাকটিস করছে, এমন সময় তার কাঁধে ব্যথা করতে শুরু করে। তাই তার কাঁধের জন্য একটা দামি শোল্ডার ক্যাপের দরকার হয়। চুলের ভারে যাতে তার কাঁধ ব্যথা না হয়, তাই শোল্ডার ক্যাপ কিনে দেওয়ার জন্য সে তার বাবার কাছে যায়। বাবা, আমার চুল তো ভীষণ ভারী, তাই আমার চুলের ভারে ঘাড় ব্যথা করছে, তাই আমি ন্যাশনাল ডান্স কম্পিটিশনে চুল খুলে নাচতে পারবো না। আমাকে লম্বা চুলে খোপা বেঁধে নৃত্য পরিবেশন করতে হবে। তুমি যদি আমাকে একটা শোল্ডার ক্যাপ কিনে দিতে তাহলে আমার খুব সুবিধা হতো। আমি অনলাইনে দেখেছিলাম একটা শোল্ডার ক্যাপের দাম 1000 টাকা। তিতলি, এই নে 1000 টাকা। তোর যেমন শোল্ডার ক্যাপ পছন্দ হয় তুই তেমনই শোল্ডার ক্যাপ কিনে নিস, কেননা আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। তাই তোর যদি এর থেকে বেশি টাকার প্রয়োজন হয় আর চুলের জন্য যদি কোনো জিনিসের দরকার হয় তাহলে আমাকে বলতে পারিস, আমি তোকে আরো বেশি টাকা দিয়ে দেবো। তিতলি যখন তার বাবার কাছ থেকে চুলের জিনিস কেনার জন্য টাকা নেয়, তখন রানী দেবী সেই দৃশ্য দেখতে পায়, আর তখনই সেখানে চলে আসে। সে সঙ্গে সঙ্গে তিতলির হাত থেকে টাকাটা কেড়ে নেয়। এই দেখে বিমলবাবু রানী দেবীর উপর রেগে যায়, কিন্তু তাতে রানী দেবীর কিছুই যায় আসে না। এভাবে যতই দিন যেতে থাকে ততই রানী দেবী তিতলির উপর নানান রকম ভাবে অত্যাচার করতে থাকে, আর তাকে কোনো মতে বড় চুলের যত্ন করতে দেয় না। একদিন রানী দেবী ইচ্ছা করে তিতলির চুলে মাখার তেলে ইঁদুর মারার ওষুধ মিশিয়ে দেয়, যাতে তিতলির সমস্ত চুল ঝরে পড়ে যায়। কিন্তু তিতলি সেই তেল মাথায় দেওয়া সত্ত্বেও তার চুলের পরিমাণ এবং ঘনত্ব দুটোই আগের তুলনায় ভালো হয়ে যায়, আর যা দেখে রানী দেবী আরো রেগে যায়। কিন্তু একদিন রানী দেবী সমস্ত সীমা অতিক্রম করে যায়। এই তিতলি, আমার কাছে আয় তো একবার। কাঠের চেয়ারে বসে আমার খুব কোমর ব্যথা করছে, তাই আমি ঠিক করেছি আজ থেকে বেতের মোড়াতে বসবো, তাহলে আমার কোমর ব্যথা ঠিক হয়ে যাবে। হ্যাঁ মামুনি, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। আমি একটু চুল খুলে আয়নার সামনে নাচ প্র্যাকটিস করে আসি, তারপর তোমার সঙ্গে কথা বলছি। উফ, এই মেয়েটার সাথে যখনই কথা বলবো তখনই চুল আর নাচের কথা ছাড়া আর কিছুই বলে না। তোর সাথে একটা কথা আছে, আমি তো চুলের ঘনত্ব বাড়ার জন্য একটা সুন্দর তেল বানিয়েছি, তাই কালকে নাচের কম্পিটিশনে যাওয়ার আগে সেই তেলটা মাথায় লাগিয়ে নিবি। যদি ওই তেলটা মেখে তুই কোনো হেয়ার স্টাইল করিস তাহলে খুব ভালো লাগবে। ঠিক আছে মামুনি, তোমাকে অনেক ধন্যবাদ। কালকে আমি নাচের কম্পিটিশনে খুব ব্যস্ত থাকবো, তাই মাথায় তেল লাগাতে পারবো না। আমি বরং এক্ষুনি ছাদে গিয়ে মাথায় তেল লাগিয়ে নিচ্ছি।
তিতলির সৎ মা তার জন্য তেল বানিয়েছে শুনে তিতলি খুবই খুশি হয়। তাই সে তাড়াতাড়ি করে নিজের ঘন বড় চুলে রানী দেবীর তৈরি করা তেল মাখতে চলে যায়। নিজের সুন্দর বড় চুলে হেয়ার স্টাইল করে সবার সামনে নাচ করা আমি বের করে দেব। একবার তেলটা মেখে দেখ, তারপর দেখবি এই চুলের জন্য কি উপহার অপেক্ষা করছে। আর তোকে এমন শাস্তি দেব যাতে তুই সারা জীবন কাউকে মুখ দেখাতে না পারিস। তিতলি ছাদে গিয়ে মনের আনন্দে নিজের বড় চুলে তেল মাখছে, এমন সময় হঠাৎ করে তার মাথা ভীষণ পরিমাণে জ্বলতে শুরু করে আর সঙ্গে সঙ্গে তার মাথা থেকে একেবারে সমস্ত চুল ঝরে যেতে থাকে। কারণ রানী দেবী সেই তেলে কাচের টুকরো মিশিয়ে রাখে। ফলে তিতলির মাথা রক্তে ভরে যায়। সে ব্যথায় আর্তনাদ করে ওঠে আর ভীষণ পরিমাণে কাঁদতে শুরু করে। তিতলির মাথা থেকে অজস্র ধারায় রক্ত বইতে থাকে। মামুনি, বাবা, তোমরা একবার এদিকে এসো। আমার মাথায় কাঁচ ফুটে গেছে আর ভীষণ পরিমাণে রক্ত বেরোচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর কোনোদিনও নিজের বড় চুল কাউকে দেখাতে পারবো না, কারণ আমার সব চুল ঝরে যাচ্ছে। বিমল বাবু তাড়াতাড়ি করে ছাদে গিয়ে দেখে যে তিতলির মাথায় একেবারে কেটে রক্তাক্ত হয়ে গেছে আর তার সমস্ত চুল ঝরে গেছে। ফলে বিমল বাবু খুবই ভয় পেয়ে যায়। কিরে তিতলি, তুই কানা নাকি? তেলের মধ্যে এতগুলো ভাঙা কাঁচ মেশানো আছে, তুই দেখতে পাসনি? আমি তোকে আমার ঘর থেকে তেল মাথায় মাখতে বলেছিলাম, কিন্তু তুই ছাদে এসে কাঁচ মেশানো তেল মেখেছিস কেন? তিতলি বুঝতে পারে রানী দেবী ইচ্ছে করে সেই তেলে কাঁচ মিশিয়ে রেখেছিল, কিন্তু সে তার বাবাকে তবুও কিছু বলে না। বিমল বাবু তার বউয়ের কোনো কথাই পাত্তা না দিয়ে আগে বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। ফলে ডাক্তারবাবু তিতলির মাথায় ব্যান্ডেজ বেঁধে দেয়, কিন্তু তিতলির কান্না কিছুতেই থামতে চায় না। আমার বলতে ভীষণ পরিমাণে খারাপ লাগছে যে তিতলি এখন বাড়ির বাইরে বেরোতে পারবে না, কারণ আমি ওর মাথার ব্যান্ডেজ বেঁধে দিয়েছি আর কাঁচ লেগে ওর মাথায় অত্যন্ত গভীর ক্ষত হয়েছে। সুতরাং ওকে কিছুদিন এখন বেরোনো বন্ধ রাখতে হবে আর হেয়ার স্টাইল করে একদমই নাচতে পারবে না। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায় আর রানী দেবী ডাক্তারবাবু কথা শুনে খুবই খুশি হয়। কিন্তু তিতলি তখনও বিশ্বাস করতে পারে না যে সে আর কখনোই তার চুল নিয়ে সৌন্দর্য দেখাতে পারবে না, আর তার সাথে সাথে সে জাতীয় নৃত্য প্রতিযোগিতায় নাম লেখাতে পারবে না। পরের দিন সকালবেলা নিজের ব্যান্ডেজ মাথার উপর তিতলি নকল চুল লাগিয়ে নাচের কম্পিটিশনে নাচতে চলে যায়। রানী দেবী যে করেই হোক তাকে আটকাতে পারে না। আর এরকম ব্যান্ডেজ মাথায় নকল চুল লাগিয়ে নৃত্য প্রতিযোগিতায় নাম দেওয়ার জন্য এবং খুব সুন্দর করে নাচার জন্য সে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। এই সুযোগে পায়েল তার বাবাকে রানী দেবীর ব্যাপারে সব সত্যি ঘটনা জানিয়ে দেয়। কারণ রানী দেবী তিতলিকে পছন্দ না করলেও পায়েল তার বোনের লম্বা চুল খুবই পছন্দ করত, কিন্তু রানী দেবীর ভয়ে সে কখনোই তিতলির প্রশংসা করতে পারত না। ফলে বিমল বাবু যখন জানতে পারে যে রানী দেবী তিতলির সঙ্গে এরকম বদমাইশি করেছে, তখন সে আর কিছুতেই রানী দেবীর সঙ্গে থাকতে চায় না। পায়েল এবং বিমল বাবু দুজনে মিলে বিদেশে তিতলির চুলের চিকিৎসা করাতে চলে যায়। পরে ধীরে ধীরে তিতলির মাথায় চুল গজিয়ে আবার আগের মতো হয়ে যায়। রানী দেবী তাদের সবার কাছে ক্ষমা চাইলেও কেউ আর তাকে ক্ষমা করতে চায় না। বিমল বাবু তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং সে তার 2 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে।